আহ আপনাদের একটা হোমওয়ার্ক ছিল গতকাল ক্লাসে, সেটা ছিল স্লাইড নাম্বার 34 থেকে 40 পর্যন্ত। ডু ইউ ফাইন্ড এনি কনফিউশন? আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনারা যেহেতু ফাইন্যান্সের কিছু কোর্স অলরেডি করে আসছেন, এই বিষয়গুলো আপনাদের খুব একটা ডিফিকাল্ট মনে হবে না। আমি যদি শুরু থেকে খুব ব্রিফলি ডেসক্রাইব করে যাই, তাহলে হয়তো বিষয়টা আপনাদের কাছে আরো ইজি মনে হবে। সো আমরা এখানে যেই ম্যাথমেটিক্যাল কিছু ফর্মুলা দেখতে পাচ্ছি, এই ম্যাথমেটিক্যাল ফর্মুলার উপর আমাদের ম্যাথ আছে। আপনাদের আমি একটা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল শেয়ার করব। সেই ফাইলে কিছু ম্যাথ লিস্ট করা আছে। সেটা রেইলিয়ান ব্রাউনের টেক্সট বই থেকে নেওয়া হয়েছে, যেটা আমাদের দুইটা টেক্সট বইয়ের মধ্যে একটা, রেইলিয়ান ব্রাউন। সেটা থেকে আমি কিছু সিলেক্টিভ ম্যাথমেটিক্যাল প্রবলেম অ্যারেঞ্জ করেছি, যেইটা আমি সেই ফাইলটা আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে দিয়ে দিব। সেকশন এ তেও আমি একই কথাই বলেছি। সেটা যদি হয় তাহলে এই ফর্মুলাগুলোর একটা অ্যাপ্লিকেশন সেই ম্যাথের প্রবলেমগুলোতে আপনারা পাবেন। সো আমরা যদি একটু সংক্ষেপে বলি যে হোল্ডিং পিরিয়ড রিটার্ন দিস কনসেপ্ট, এটাকে আমরা মানে কমনলি বলতে পারি ইনভেস্টমেন্ট রিটার্ন। আমি কত ইনভেস্ট করলাম, কত রিটার্ন পেলাম। সো এই জায়গায় যে টেকনিক্যাল বিষয়টা আপনাদের জানতে হবে অ্যাজ এ বিজনেস স্টুডেন্ট, টেকনিক্যাল বিষয়টা হচ্ছে এখানে আমি অ্যাজিউম করে নিচ্ছি যে আমার ইনভেস্টমেন্ট পিরিয়ড ইজ 1 ইয়ার টাইম পিরিয়ড। আমার ইনভেস্টমেন্ট সময়কাল হচ্ছে 1 বছর। এই 1 বছর সময়কালকে ধরে আমি এই ক্যালকুলেশনটা করতেছি। দ্যাট মিনস মাই অ্যাসাম্পশন রিগার্ডিং দ্য লেন্থ অফ ইনভেস্টমেন্ট ইজ অ্যাজিউম টু বি 1 ইয়ার। এতটুকুই, এর বেশি আর কিছু টেকনিক্যাল বিষয় এখানে নাই। হোল্ডিং পিরিয়ড রিটার্ন আমরা ক্যালকুলেট করেছি যে আজকে যদি ইনভেস্টমেন্ট করি $200, and if I get $220 after 1 year from now, আমাদের হোল্ডিং পিরিয়ড রিটার্ন হচ্ছে 1.10। সেই ক্ষেত্রে আমরা যখন হোল্ডিং পিরিয়ড ইল্ড ক্যালকুলেট করতেছি, আমরা সিম্পলি 1 কে লেস করতেছি। দ্যাট উইল গিভ মি দ্য রেট অফ রিটার্ন ফ্রম ইনভেস্টমেন্ট। এখানে 1.1 থেকে 1 লেস করলে আমাদের রেজাল্ট আসলো 10%। এই 10% কে আমরা বলতেছি ইনভেস্টমেন্ট রিটার্ন। $200 ইনভেস্ট করে 1 বছর পর আমরা 10% রিটার্ন পেলাম। এরপরে আমাদের যে ক্যালকুলেশনটা এখানে দেখতে পাচ্ছি, ফর্মুলা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অ্যানুয়াল হোল্ডিং পিরিয়ড রিটার্ন। এখন অ্যানুয়াল হোল্ডিং পিরিয়ড রিটার্ন, এখানে অ্যানুয়াল শব্দটা আমরা ব্যবহার করেছি জাস্ট টু ক্যালকুলেট হোল্ডিং পিরিয়ড রিটার্ন for 1 year. Say for example, I have invested $200, and after 2 months from now I shall get 220. 2 মাস পরে আমি $220 পাবো। সেই ক্ষেত্রে আমি যে $20 অতিরিক্ত পাচ্ছি, সেটার জন্য আমার সময়কাল হচ্ছে 2 মাস। আমি 2 মাসে $20 রিটার্ন পেলাম বাই ইনভেস্টিং $200। এখন 2 মাসে যদি আমি $20 রিটার্ন পাই বাই ইনভেস্টিং $200, so how much return that will be equivalent for 1 year time period? 1 বছরে যদি আমি কনভার্ট করতে চাই, তাহলে তখন রেটটা কত হবে, তখন তার অ্যামাউন্টটা কত হবে অথবা রেটটা কত হবে? এই বিষয়টাকে আমরা ক্যালকুলেট করার জন্যই আমরা অ্যানুয়াল হোল্ডিং পিরিয়ড রিটার্ন এই ফর্মুলাটাকে ব্যবহার করেছি, জাস্ট টু কনভার্ট periodic return into annual return. Just to convert periodic return
ইনটু অ্যানুয়াল রিটার্ন। আমাদের হাতে যদি রিটার্নের ডেটা থাকে, সাপোজ $100 ইনভেস্ট করে আফটার 3 months ফ্রম নাও আই শ্যাল গেট $110, এক মাসে যদি আমি $10 রিটার্ন পাই বাই ইনভেস্টিং $100, তাহলে সেটা 12 মাস পর, 1 বছর পর কত হবে? সো ফর দ্যাট ক্যালকুলেশন উই নিড টু অ্যাপ্লাই দিস ফর্মুলা। আর অ্যানুয়াল হোল্ডিং পিরিয়ড ইল্ড যথানিয়মে আমাদের অ্যানুয়াল হোল্ডিং পিরিয়ড রিটার্ন থেকে 1 লেস করলেই আমরা পেয়ে যাব অ্যানুয়াল হোল্ডিং পিরিয়ড ইল্ড। এই অংশে আমরা দেখিয়েছি অ্যারিথমেটিক মিন, which is a statistical tool for calculating average return or average mean return. সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে aggregate of holding period yield divided by number of years. সিম্পল ফর্মুলা, আমরা এই ফর্মুলাকে আলোচনা করে আর জটিল করতে চাই না। সিম্পল ফর্মুলা আমরা সিম্পল ফর্মে রাখতে চাই। এরপরে চলে আসলো জিওমেট্রিক মিন। Geometric mean is most suitable for estimating the average growth rate of certain parameter like index, like growth rate, like speed rate. So কিছু particular situation geometric mean will provide better result than arithmetic mean. So geometric mean এর statistical যে definition, যে concept, সেটা হচ্ছে nth root of the product of n data in a series. এটা হচ্ছে formal definition of geometric mean. Nth root of the product of n times holding period return. Nth root of the product of n times holding period return. এটা হচ্ছে most formal definition. So আমাদের এই definition is not so essential to memorize because we need to apply the formula rather than memorizing the definition. So এই অংশে আমরা আলোচনা করেছি, কিছু কিছু ক্যালকুলেশন দেখানো আছে which has been asked from students from section A. আমরা এইখানে হোল্ডিং পিরিয়ড রিটার্ন, হোল্ডিং পিরিয়ড ইল্ড, এই ক্যালকুলেশন গুলো দেখিয়েছি ইউজিং an example. এখানে আমরা টেবিলে যে ডেটাগুলো দেখতে পাচ্ছি ফ্রম দ্য বিগিনিং, দেখতে পাচ্ছি there are 3 stocks listed A, B, C. Number of units of share from each stock has been listed here. Stock A এর শেয়ার আছে 1 লাখ শেয়ার, stock B এর শেয়ার আছে 2 লাখ, stock C এর শেয়ার আছে 5 লাখ। So at the beginning of investment period আমরা beginning share price from each share আমরা এখানে লিস্ট করেছি $1, $10, $20 and $30. So according to the beginning price, the investment value, the market value of investment in all the 3 stocks has been summarized and has been aggregated. আমরা স্টক এর ইনভেস্টমেন্ট ছিল 10 লাখ, স্টক বি এর 40 লাখ, স্টক বি এর 1,50,00,000 লাখ। সো এই হিসাবে আমাদের টোটাল 2 crore ইনভেস্টমেন্ট ভ্যালু ছিল at the beginning of investment period. Later on আমরা দেখলাম at the end of investment period, এটা যদি ধরে নেই 1 বছর পরে, তাহলে 1 বছর পরে each share's ending price has been summarized there. Ending price per unit, প্রতি শেয়ারের মূল্য এন্ডিং প্রাইস দেওয়া আছে। স্টক এর এন্ডিং প্রাইস $12, স্টক বি এর $21, স্টক সি এর $33। সেই হিসাবে এন্ডিং মার্কেট ভ্যালু দেওয়া আছে 2 crore 19 lakhs. 2 crore 19 lakhs, that is the aggregate investment value at the end. এই ডেটার উপর আমরা ক্যালকুলেট করেছি হোল্ডিং পিরিয়ড রিটার্ন। সিম্পল ক্যালকুলেশন, that means ending market value divided by beginning market value, that is called holding period return. তারপরে ক্যালকুলেশন দেখিয়েছি হোল্ডিং পিরিয়ড ইল্ড, আমরা 1 লেস করে দিয়েছি, that will give me the result about holding period yield. এরপরে আমরা যে ক্যালকুলেশনটা দেখিয়েছি সেটা হচ্ছে মার্কেট ওয়েট। মার্কেট ওয়েটের ক্যালকুলেশনটা আমরা এখানে অ্যারো সাইন দিয়ে, আমরা লাল কালি দিয়ে আমরা এটাকে কিছুটা ক্যালকুলেশন ডিটেইল ক্যালকুলেশন দেখিয়েছি। দ্যাট মিনস এই ক্ষেত্রে আমার 0.05 এটা কিভাবে আসলো এই ক্যালকুলেশনটা এইখানে দেখানো আছে। আবার 0.20 এই ক্যালকুলেশনটা এইখানে দেখানো আছে।
এই ক্যালকুলেশন এইখানে। কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। $2,19,00,000 দ্যাট ইজ দ্য এগ্রিগেট ইনভেস্টমেন্ট ভ্যালু। আর স্টক এর ক্ষেত্রে আমার মার্কেট ভ্যালু, এন্ডিং মার্কেট ভ্যালু হচ্ছে 12 লাখ। তো সেই ক্ষেত্রে ইট ইজ দ্য রেশিও অফ ইনভেস্টমেন্ট ইন এ টু টোটাল মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট, দ্যাট মিনস 2,19,00,000। কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। ওয়েটেড হোল্ডিং পিরিয়ড, হ্যাঁ আমরা এখানে যেটা কি করতেছি, ওয়েটটাকে মাল্টিপ্লাই করতেছি। হ্যাঁ, রিটার্ন রিটার্ন, জি। সো এরপরে আমরা যেটা দেখিয়েছি, হোল্ডিং পিরিয়ড রিটার্ন ক্যালকুলেশন কিভাবে আসলো, এন্ডিং মার্কেট ভ্যালু, বিগিনিং মার্কেট ভ্যালু, আমাদের রেজাল্ট আসলো হোল্ডিং পিরিয়ড রিটার্ন। আর হোল্ডিং পিরিয়ড ইল্ডের ক্ষেত্রে আমরা ওয়ান লেস করে দিলাম, আমাদের রেজাল্ট চলে আসলো হোল্ডিং পিরিয়ড ইল্ড। নাও আমরা এই ক্ষেত্রে ক্যালকুলেশন দেখিয়েছি এক্সপেক্টেড, জি। কোনটা কোনটা? আচ্ছা, ওয়েটেড হোল্ডিং পিরিয়ড ইল্ড আমি দেখাচ্ছি, আমি এটা একটু মুছে দেই। এই ক্ষেত্রে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে আমার এই ক্ষেত্রে এন্ডিং মার্কেট ভ্যালু ফর স্টক এ কত আছে? 12 লাখ, মাল্টিপ্লাইড বাই ওয়েট 0.05 প্লাস আমাদের বি এর এন্ডিং মার্কেট ভ্যালু ছিল 42 লাখ, মাল্টিপ্লাইড বাই আমাদের ওয়েট হচ্ছে 0.2 প্লাস আমাদের স্টক সি এর এন্ডিং মার্কেট ভ্যালু হচ্ছে 1,65,00,000 এটার ওয়েট হচ্ছে 0.7। ঠিক আছে, দ্যাট মিনস উপরে যে আমি মার্কেট ভ্যালুটা কনসিডার করলাম, দ্যাট হ্যাজ বিন কনসিডার্ড অ্যাকর্ডিং টু মার্কেট ওয়েট ডিভাইডেড বাই, আমরা যদি বিগিনিং মার্কেট ভ্যালু এখানে বসিয়ে দেই, দ্যাট মিনস 2 crore। দেখেন তো এটা আসে কিনা। ঠিক আছে, এখন এটাকে যদি আমি ইন্ডিভিজুয়ালি ধরি, সাপোজ 1,20,00,000 ইন্টু 0.05, এটাকে যদি প্লাস না দিই, এটাকে যদি আমি এই যে এই এগ্রিগেটটা বসিয়ে দিই, এটার এগ্রিগেট দ্যাট মিনস 21 লাখ, 21 লাখ, সরি 2,19,00,000, 2,19,00,000। দেখেন তো আসে কিনা। হ্যালো স্যার। জি, স্যার এটাকে আমি দেখলাম স্যার, যদি এই যে হোল্ডিং পিরিয়ড ইল্ডের সাথে যদি আমরা মার্কেট ওয়েটটা মাল্টিপ্লাই করি, ওভাবে করেও কিন্তু আসতেছে স্যার। যেমন যদি আমি এ স্টকের জন্য বলি 20% সাথে যদি আমি 0.05 করি, তখন ওয়েটেড হোল্ডিং পিরিয়ড ইয়ে 0.01 আসছে। সিমিলারলি বাকিগুলো চেক করে দেখলাম স্যার ওভাবে আসছে স্যার। তো শোনা গিয়েছে। আমি মিস করেছি, আরেকবার বলতে হবে আমার। আমি বলছিলাম স্যার যে যদি আমরা হোল্ডিং পিরিয়ড ইল্ডের সাথে হ্যাঁ হ্যাঁ, মার্কেট ওয়েটটা মাল্টিপ্লাই করি,
তখন ওয়েটেড হোল্ডিং পিরিয়ড ইলটা ওই টার্মটা আসতে পারে। যেমন হোল্ডিং পিরিয়ড ইল দ্যাট মিনস এখানে হচ্ছে 20%, এটাকে জি আমরা স্যার, মার্কেট যে ওয়েট দিয়ে গুণ ওয়েটের সাথে দিলাম। যদি হ্যাঁ, মাল্টিপ্লাই করি তখন স্যার হ্যাঁ, হ্যাঁ, ওয়েটেড হোল্ডিং পিরিয়ড ইলটা দ্যাট আসতেছে স্যার, মিনস যেমন এখানে 20%। এখানে যেটা সিম্পল, এত জটিল ক্যালকুলেশন না করে সিম্পল ক্যালকুলেশন হচ্ছে এইটা মাল্টিপ্লাইড বাই এইটা, এটা জি স্যার, মাল্টিপ্লাইড জি বাই স্যার। এটা, এটা মাল্টিপ্লাইড বাই এটা। ঠিক আছে? স্যার কনফিউশন? একটা কোয়েশ্চেন ছিল এখানে, সেটা হচ্ছে যে হোল্ডিং পিরিয়ড রিটার্ন আর হোল্ডিং পিরিয়ড ইল্ড এই দুটার মধ্যে ডিফারেন্সটা কি? হোল্ডিং পিরিয়ড রিটার্ন এবং হোল্ডিং পিরিয়ড ইল্ড, এইখানে হ্যাঁ, রিটার্ন এবং ইল্ড এর মধ্যে পার্থক্য হচ্ছে yield represents rate of return that exclude your investment amount. আচ্ছা But whenever we consider return, that includes your investment amount. আমি 100 টাকা ইনভেস্ট করে 1 বছর পর 110 টাকা পেলাম, এই 110 টাকাকে বলা হচ্ছে হোল্ডিং পিরিয়ড রিটার্ন। আর এই যে এই হোল্ডিং পিরিয়ড রিটার্ন 110 টাকা থেকে যখন আমি 100 লেস করে দিব, তখন 10 হয়ে যাব হোল্ডিং পিরিয়ড ইল্ড। রিটার্নের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট ভ্যালুটা যোগ করা থাকে, অ্যাড করা থাকে। আর ইল্ডের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা অ্যাডজাস্ট করা থাকে, দ্যাট মিন্স লেস করা থাকে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। ঠিক আছে? দুই লাখ? বুঝলাম না। আচ্ছা, এটা এটা এই ক্যালকুলেশনটা আপনারা ইগনোর করেন। আপনারা এইটা দেখেন, এই সিম্পল যেটা টেবিল ইনফরমেশন থেকে ক্যালকুলেট করা যায়, হোল্ডিং পিরিয়ড, এটা আপনারা ইগনোর করেন। হোল্ডিং পিরিয়ড রিটার্নকে আমি, হোল্ডিং পিরিয়ড ইল্ডকে আমি ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করেছি। ঠিক আছে? আমাদের এই জটিল ক্যালকুলেশনের দিকে দরকার নেই, আমরা টেবিল থেকে যেটা ইজিলি ক্যালকুলেট করতে পারি এইটা আপনারা দেখেন। হ্যাঁ, আচ্ছা, আমরা সামনের দিকে যাই। এখানে আমরা দেখতেছি একটা টপিক, দ্যাট ইজ এক্সপেক্টেড রেটস অফ রিটার্ন। আমরা সরাসরি যদি ফর্মুলার অংশে চলে যাই, সেখানে আমরা দেখতে পাবো, আসলে বুঝতে হবে যে এখানে একটা টার্ম ইউজ করা হয়েছে এক্সপেক্টেড, দ্যাট মিনস উই আর নট শিওর অ্যাবাউট রেটস অফ রিটার্ন। আমরা রেটস অফ রিটার্নের বিষয়ে শিওর না, সার্টেইন না, উই হ্যাভ ডাউট, আমাদের সন্দেহ আছে যে whether rates of return will be actually received or not। তো সেই ক্ষেত্রে আমরা যেটা ইউজ করেছি সেটা হচ্ছে we have used a probability distribution associated with possible return। আমরা প্রতি রিটার্নের বিপরীতে একটা প্রবাবিলিটি অ্যাডজাস্ট করেছি টু ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। কিভাবে? আমরা এই যে R1 is the uncertain return that has been associated with this probability. R2 is another uncertain return connected with another probability. Rn is another return connected with another probability. That means প্রতিটার আনসার্টেন রিটার্নের এগেইনস্টে আমরা মাল্টিপ্লাই করতেছি দ্য প্রবাবিলিটি অফ গেটিং দোজ রিটার্ন। এখন আমি যদি বলি আজকে 100 টাকা ইনভেস্ট করে 1 বছর পর 110 টাকা পাবো, বাট ওই 110 টাকা পাওয়ার চান্স হচ্ছে 90%, মানে কি আমি 110 টাকা নাও পেতে পারি, বাট দেয়ার ইজ আ হাই চান্স দ্যাট আই শ্যাল গেট 110 টাকা আফটার 1 ইয়ার ফ্রম নাও বাই ইনভেস্টিং 100 টাকা রাইট নাও। আজকে 100 টাকা ইনভেস্ট করে আজকে 1 বছর পর 110 টাকা পাবো, বাট ওই 110 টাকা পাবো কিনা সেটা আমি 100% শিওর না, বাট আমি 90% শিওর। সেই ক্ষেত্রে ওই 0.9 90% হচ্ছে প্রবাবিলিটি, আর 10 হচ্ছে আমার আনসার্টেন রিটার্ন। সো আমি যখন প্রবাবিলিটির সাথে আনসার্টেন রিটার্নকে মাল্টিপ্লাই করতেছি, the result we obtain is called expected return. Clear?
আমরা এই সিম্পল ক্যালকুলেশনের টাইম ওয়েস্ট করব না, আমরা সামনের দিকে যাই। আমরা ফাইন্যান্সের একটা ইম্পর্টেন্ট ক্যালকুলেশন, যেটাকে আমরা বলতেছি ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাসোসিয়েটেড উইথ ইনভেস্টমেন্ট রিটার্ন। ইনভেস্টমেন্ট রিটার্নের সাথে সংযুক্ত যেই ভেরিয়েবিলিটি অফ এক্সপেক্টেড রিটার্ন। ভেরিয়েবিলিটি মানে আমি এক্সপেক্টেড রিটার্নটা পাবো কি পাবো না, সেটা কতটুকু ভেরিয়েবিলিটি আছে, সেটা ক্যালকুলেট করার জন্য মোস্ট স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ইজ টু ক্যালকুলেট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। And conceptually, standard deviation is a standardized measure of investment risks. ফাইন্যান্সে ইনভেস্টমেন্ট রিস্ক ক্যালকুলেশনের জন্য একটা আদর্শ ক্যালকুলেশন হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমরা এই স্লাইডে সেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকেই ক্যালকুলেশন ফর্মুলা দেখিয়েছি কিভাবে আমরা এই জায়গাতে স্কয়ার ডেভিয়েশন ক্যালকুলেট করছি। দিস ইজ দ্য আনসার্টেন রিটার্ন। এটার থেকে আমরা এখানে এক্সপেক্টেড রিটার্ন লেস করলাম, সেই লেস করার বিয়োগফল এটাকে আমরা বলতেছি ডেভিয়েশন। ডেভিয়েশন অফ অ্যাকচুয়াল রিটার্ন ফ্রম এক্সপেকটেশন। তার সাথে যখন আমরা ডেভিয়েশনকে আমরা স্কয়ার করতেছি তখন এটাকে বলা হচ্ছে স্কয়ার ডেভিয়েশন। এবং স্কয়ার ডেভিয়েশনের সাথে যখন তার প্রবাবিলিটি মাল্টিপ্লাই করতেছি তখন সেটা হয়ে গেল ভেরিয়েন্স। তখন সেটা হয়ে গেল ভেরিয়েন্স, এবং এই ভেরিয়েন্সের রেজাল্টটা যখন স্কয়ার রুট ওভার আন্ডারে নিয়ে আসতেছি তখন সেটা হয়ে গেল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। Any confusion? আচ্ছা, আমরা সামনের দিকে যাই। জি স্যার। এইখানে আমরা আরেকটা নতুন ক্যালকুলেশন দেখিয়েছি। এই ক্যালকুলেশনটাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন আমরা কিভাবে ক্যালকুলেট করলাম? উই হ্যাভ জাস্ট ডিভাইড সিগমা ভ্যালু ডিভাইডেড বাই এক্সপেক্টেড রিটার্ন। আমরা এখানে লিখেছি সিগমা ভ্যালুকে যেহেতু আমরা বলতেছি এ মেজারমেন্ট অফ রিস্ক, এ মেজারমেন্ট অফ রিস্ক, আর এক্সপেক্টেড রিটার্নকে আমরা যেটা বলতেছি এ মেজারমেন্ট অফ রিটার্ন, তাহলে এই ক্যালকুলেশনকে আমরা বলতে পারি এ রেশিও অফ রিস্ক টু রিটার্ন। বলতে পারি কিনা? এ রেশিও অফ রিস্ক টু রিটার্ন। আমরা রিস্ক ক্যালকুলেট করতেছি এগেইনস্ট 1 ইউনিট অফ রিটার্ন। তাহলে এই ক্যালকুলেশন আমাকে কি মেসেজ দিচ্ছে? এই ক্যালকুলেশন আমাকে মেসেজ দিচ্ছে হাউ মাচ রিস্ক ইজ ইনভলভড এগেইনস্ট $1 আর্নিংস। 1 ইউনিট অফ আর্নিংস, 1 ইউনিট আর্নিংস এর বিপরীতে কতটুকু ঝুঁকি ইনভলভ আছে, আমরা সেই ক্যালকুলেশনটা এই কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের মাধ্যমে ক্যালকুলেট করতেছি। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন মেজার্স দ্য অ্যামাউন্ট অফ রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ ইচ ডলার অফ আর্নিংস। প্রতি $1 এগেইনস্টে কতটুকু রিস্ক আছে, আমরা সেই রিস্কটাই এখানে ক্যালকুলেট করতেছি। বাট সেই রিস্কটা আমরা বলবো না গ্রস রিস্ক, আমরা বলবো রিস্ক পার ইউনিট অফ রিটার্ন। এই কথাটা এখানে বলা আছে, রিস্ক পার ইউনিট অফ রিটার্ন, এই যে বলা আছে ইন্ডিকেটস রিস্ক পার ইউনিট অফ রিটার্ন। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমি একটু সামনের দিক থেকে ঘুরে আসি। স্লাইড নাম্বার 38, এখানে আমরা যে এক্সপেক্টেড রিটার্ন ক্যালকুলেট করেছি, সেই এক্সপেক্টেড রিটার্নের ক্ষেত্রে আমাদের ডিসিশনটা এরকম হবে, হায়ার দ্য রেজাল্ট বেটার দ্য ইনভেস্টমেন্ট পারফরমেন্স। এই রেজাল্টটা যত হাই হবে আমার ইনভেস্টমেন্টটা তত ভালো। হায়ার দ্য রেজাল্ট বেটার দ্য ইনভেস্টমেন্ট পারফরমেন্স। এই এক্সপেক্টেড রিটার্নের ভ্যালু যত বড় হবে ইনভেস্টমেন্টটা তত অ্যাট্রাকটিভ হবে। আমরা যদি নেক্সট প্যারামিটারে দেখে যাই রিস্ক, এখানে আমরা বলতেছি হায়ার দ্য সিগমা ভ্যালু, হায়ার দ্য সিগমা ভ্যালু লেস অ্যাট্রাকটিভ দ্য ইনভেস্টমেন্ট ইজ। রিস্ক এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গুলো যত হাই হবে ইনভেস্টমেন্টের আকর্ষণের দিক থেকে সেটা হবে কম আকর্ষণের ইনভেস্টমেন্ট। দ্যাট মিনস ডিজায়ারেবল ইনভেস্টমেন্ট থেকে সেটা সরে আসবে, সেটা ডিজায়ারেবল ইনভেস্টমেন্ট হবে না ইফ দ্য সিগমা ভ্যালু ইজ হায়ার। তাহলে আমাদের ওপিনিয়ন হচ্ছে লোয়ার দ্য সিগমা ভ্যালু বেটার দ্য ইনভেস্টমেন্ট অল্টারনেটিভ। লোয়ার দ্য সিগমা ভ্যালু বেটার দ্য ইনভেস্টমেন্ট অল্টারনেটিভ। আমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের ক্ষেত্রে বলতেছি ইট ইজ অ্যানাদার স্ট্যান্ডার্ডাইজড মেজার অফ রিস্ক, বাট এখানে আমরা ক্যালকুলেট করতেছি রিস্ক পার ইউনিট অফ রিটার্ন। এই ক্ষেত্রেও আমাদের ওপিনিয়ন হচ্ছে ভেরি স্ট্রেইট, সেটাকে বলা হচ্ছে লোয়ার দ্য সিভি ভ্যালু বেটার দ্য ইনভেস্টমেন্ট অল্টারনেটিভ। লোয়ার দ্য সিভি ভ্যালু বেটার দ্য ইনভেস্টমেন্ট অল্টারনেটিভ। ওকে, আমরা এই অংশে
আলোচনা করব আমাদের আজকে নতুন টপিক, আজকের ক্লাসের নতুন টপিক, সেটা হচ্ছে ডিটারমিনেন্টস অফ রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। রিকোয়ার্ড রেট অফ রিটার্নের আবশ্যকীয় উপাদানগুলো কি। Now, let me tell you one thing, that required rate of return has several synonyms. A required rate of return এর কয়েকটা সমার্থক টার্ম আছে। Required rate of return is alternatively known as cost of capital. আমি এখানে লিখেছি cost of capital. Required rate of return is alternatively known as cost of capital. Required rate of return is alternatively known as discount rate. Required rate of return is alternatively known as market interest rate. আমরা তিনটা ফর্মে তিনটা সমার্থক শব্দ হিসাবে জানি। All these things are actually same. Okay, এখন এই k, this k value is influenced by several factors. আমরা প্রথম একটা ফ্যাক্টর দেখতে পাচ্ছি, সেটাকে বলা হচ্ছে টাইম ভ্যালু অফ মানি। Time value of money is the first factor for determining required rate of return. এখন, what is time value of money? Can you give me a reply? What is time value of money? স্যার আবার বলেন, আবার বলেন। এখানে এখানে বলা হচ্ছে যে টাইমিং ফ্যাক্টর influences the value of money. Time factor influences the value of money because money value changes with the passage of time. সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তনশীল। অর্থের মূল্য যেহেতু পরিবর্তনশীল, that's why we commonly observe that a particular amount of money now is not equal to the same amount of money at some future time. এই যে সময়ের সাথে সাথে যে মানি ভ্যালু চেঞ্জ হয়, এই চেঞ্জ হওয়ার বিষয়টাকেই আমরা বলি টাইম ভ্যালু অফ মানি। টাইম চেঞ্জেস দ্য ভ্যালু অফ মানি। টাইম is a factor that changes the value of money. That is called time value of money. So, আমি যখন আজকে ইনভেস্ট করতেছি, it implies that I have deferred the use of my money and decides to use at some future date. আমি যখন আমার টাকাটা ইনভেস্ট করব, এটা মিন করে আমি এই টাকাটা বর্তমানে ব্যবহার না করে ভবিষ্যতে ব্যবহার করব। এখন ভবিষ্যতে যখন ব্যবহার করব, মানি ভ্যালু can change, and to adjust with that concept I must do something so that I can adjust with the money value changes issue. That's why required rate of return is something that is helpful for adjusting the money value over time. সময়ের সাথে সাথে মানি ভ্যালু চেঞ্জ হয়, এই চেঞ্জটাকে অ্যাডজাস্ট করার জন্যই I will set a rate of return, a required rate of return for investing my resources. আমি আমার ফান্ড ইনভেস্ট করার আগে আমি রিকোয়ার্ড রেট অফ রিটার্নটা আমি আমি ডিমান্ড করব for the fact that money value changes and I must recognize that concept. আমাকে সেই কনসেপ্টটা বিবেচনায় রেখে আমাকে ইনভেস্ট করতে হবে। কোন বিষয়টা? সেটা হচ্ছে মানি ভ্যালু চেঞ্জেস ওভার টাইম। দ্যাটস ওয়াই investor all the time is demanding a rate of return which is equal to the influence of time over
the changing value of money. এরপরে আমরা আমরা যে পয়েন্টটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে expected rate of inflation rate. Throughout the whole world, in each economy, inflation rate is a common phenomenon. Inflation is everywhere, in every country. And we know from macroeconomics course that inflation reduces the purchasing power of money. Inflation reduces the purchasing power of money. It is due to the inflation that what we can buy now with a specific amount of money, the same thing can never be bought at some future date with the same amount of money. It is due to inflation. Presence of inflation reduces the purchasing power of money. And that's why before we invest, we must take into consideration the presence of inflation and determine the rates of return against consideration of inflation. Inflation কে বিবেচনায় রেখে আমাকে রিটার্নটা এস্টিমেট করতে হবে। And the last one, risks involved. Every investment will provide future benefit, future return. So whatever available in the future, that is also connected with risks. আমি আজকে ইনভেস্ট করলে বেনিফিটটা ফিউচারে পাবো, আর ফিউচারে যে কোনো প্রাপ্তি রিস্কের সাথে কানেক্টেড। Whatever we receive in the future, that is uncertain, and the numerical measure of uncertainty is called risks. So whenever we are not certain about any specific return from investment, it indirectly implies that the investment is risky. So that's why before we made investment, the risk factor must be considered while determining the rates of return from investment. আমরা সামনের দিকে যাচ্ছি। At this slide, we have discussed the real risk-free rate. We have discussed the real risk-free rate. Last class-এ আপনারা একটা বিষয় আমাকে রিপ্লাই দিয়েছিলেন, সেটা হচ্ছে Treasury bill rate is considered as risk-free, KRF. আপনারা বলেছিলেন Treasury bill rate is considered as risk-free. But Treasury bill rate is not absolutely risk-free. It is commonly told that Treasury bill rate is risk-free. But this Treasury bill rate is a nominal risk-free rate, nominal, because an implicit risk factor has been included in the risk-free rate. এই risk-free রেটের সাথে একটা রিস্ক ভিতরে ঢুকে আছে, সেই রিস্কটাকে আমরা বলতেছি ইনফ্লেশন রিস্ক। সো রিয়েল risk-free রেট হচ্ছে একটা ইনফ্লেশন অ্যাডজাস্টেড risk-free রেট। আবার বলতেছি ইনফ্লেশন অ্যাডজাস্টেড risk-free রেট। আমরা যদি বলি শুধু risk-free রেট, দ্যাট ইজ নট ইনফ্লেশন অ্যাডজাস্টেড risk-free রেট, সেটা হচ্ছে nominal risk-free rate. But whenever we talk about real risk-free rate, তার মানে এখানে বুঝতে হবে যে nominal risk-free rate থেকে আমরা যখন ইনফ্লেশনটা ডিডাক্ট করব, বাদ দিব, তখনই আমাদের চলে আসবে রিয়েল risk-free rate. সো এখানে যে ডেসক্রিপশনটা লেখা আছে, রিয়েল risk-free rate assumes no inflation, মানে এখানে ইনফ্লেশনটা অলরেডি আমরা বিয়োগ করে দিয়েছি। দ্যাটস ওয়াই এখানে বলা হচ্ছে যে ইনফ্লেশন, এই রেটের ভিতরে কোনো ইনফ্লেশন রিস্ক নাই। দ্বিতীয়ত বলা হচ্ছে assumes no uncertainty about future cash flow, যেহেতু এটা শুরুতেই বলা হয়েছে রিস্ক ফ্রি,
তারপরে বলা হচ্ছে যে আমরা অলরেডি ইনফ্লেশনকে এটা থেকে বাদ দিয়ে দিয়েছি, সো এই রিটার্নটা আমাদের জন্য অ্যাবসলিউটলি সার্টেইন রিটার্ন, অ্যাবসলিউটলি সার্টেইন রিটার্ন, মানে এখানে কোনো আনসার্টেনটি নাই, কোনো রিস্ক নাই। এখানে লাস্টে বলা হচ্ছে ইনফ্লুয়েন্স বাই টাইম প্রেফারেন্সেস ফর কনজাম্পশন of income and investment opportunities in the economy. এখানে বলা হচ্ছে যে এই রিয়েল ফিক্সড রেটটা আসলে নির্ভর করে আমার টাইম প্রেফারেন্সেস ফর কনজাম্পশনের উপর, আরেকটা হচ্ছে ইনভেস্টমেন্ট অপরচুনিটির উপর। এই বিষয়টা আপনারা হয়তো রিলেট করতে পারবেন অন্য ফাইন্যান্স কোর্সের সাথে, আমি একটু ধরিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে time preferences for consumption. Time preferences for consumption মানে আপনি কনজিউম করতে চান and you are seriously concerned about time, আপনি এখনই কনজিউম করতে চান। এখন you have an amount and you want to consume your amount right now, এখনই আপনি কনজিউম করতে চান। এখন দ্যাট মিনস এটা বলা হচ্ছে যে আপনার রিটার্ন আপনাকে অ্যাট্রাক্ট করতে পারতেছেন। সাপোজ মার্কেটের ইন্টারেস্ট রেট হচ্ছে 8%, and right now you have 30 লাখ টাকা to purchase a vehicle, একটা গাড়ি কিনবেন, 30 লাখ টাকা আছে, মার্কেটের ইন্টারেস্ট রেট আছে 8%। আপনি ভেরি সিরিয়াস, আপনি গাড়ি কিনবেন, আপনার ব্যাংকে টাকাটা রাখবেন না, 8% যাই হোক গাড়ি কিনবেন, 8%-এর জন্য মার্কেটে টাকা রাখবেন না। দ্যাট মিনস ইউর প্রেফারেন্সেস টু কনজিউম ইউর সেভিংস অ্যামাউন্ট ইজ ভেরি স্ট্রং, আপনি ওই টাকাটা গাড়ি কিনেই ফেলবেন। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে ইউর কনজাম্পশন প্রেফারেন্সেস ইজ হাই, খুবই হাই, আপনি আপনার টাকাটা এখনই কনজিউম করবেন, 8% আপনাকে অ্যাট্রাক্ট করতেছেন। হঠাৎ করে কেউ যদি আপনাকে বলে যে আপনার হাতে 30 লাখ টাকা আছে, গাড়ি কিনবেন, ওকে ভালো কথা, গাড়িটা 1 বছর পরে কিনে, and I will give you 15% return after 1 year from now, তখন কিন্তু দেখবেন আপনার গাড়ি কেনার ডিসিশন চেঞ্জ হয়ে যাবে। যদিও কিছুক্ষণ আগে 8% এর কথা যখন বলা হয়েছিল, you actually show your strong decision about purchasing a car, যখনই আপনাকে 15% অফার করা হলো তখন কিন্তু আপনার ডিসিশন চেঞ্জ হয়ে যাবে যে না আমি 1 বছর পরেই কিনি, গাড়িটা 1 বছর পরে কিনি। কারণ কি, আমি যদি আজকে টাকাটা ইনভেস্ট করি ফর 15% রেট অফ রিটার্ন, 1 বছর পরে এই টাকাটা অনেক ভালো অ্যামাউন্ট একটা দাঁড়াবে, আমি আরো ভালো গাড়ি কিনি। সো দ্যাট ইজ এক্সপ্লেইন বাই টাইম প্রেফারেন্সেস ফর কনজাম্পশন, মানে আপনি কখন কনজিউম করবেন এটার উপর ডিপেন্ড করতেছে রিয়েল রিস্ক ফ্রি রেট। আপনি কত চান, আপনার চাওয়াটা ডিপেন্ড করবে আপনার ইন্টেন্সিটি টু কনজিউম ইউর কারেন্ট ইনকাম। আপনার টাকাটা এখনই ভোগ করবেন, এখনই কনজিউম করবেন, নাকি একটু দেরি করে কনজিউম করবেন, এইটা ডিপেন্ড করবে আপনার প্রেফারেন্সের উপর। আপনার প্রেফারেন্স যদি স্ট্রং হয় না এখনই করবেন, তখন রিয়েল রিস্ক ফ্রি রেটটা আরো বাড়বে। আপনি যদি মনে করেন যে না কোনো সমস্যা নাই, 1 বছরই তো দেখতে দেখতে চলে যাবে, তখন দেখবেন যে না 15% লাগতেছে না, আপনাকে 8-এর জায়গায় 10% দিলেই আপনি খুশি মনে ইনভেস্ট করে দিবেন যে 1 বছর পরেই গাড়ি কিনবেন। এই যে আপনার স্ট্রং প্রেফারেন্স ফর কনজাম্পশন, উইক প্রেফারেন্স ফর কনজাম্পশন, এটা আপনার রিয়েল রিস্ক ফ্রি রেটকে প্রভাবিত করতেছে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, 2 নম্বরে বলা হচ্ছে ইনভেস্টমেন্ট অপরচুনিটি। একটু আগে যেটা বললাম যে আপনার যদি ভালো বিনিয়োগের সুযোগ থাকে, ইউ ফাউন্ড অ্যাট্রাকটিভ প্রফিটেবল ইনভেস্টমেন্ট অপরচুনিটি, তখন দেখবেন যে আপনার কনজাম্পশন ডিসিশন চেঞ্জ হয়ে যাচ্ছে, যে না একটা ভালো প্রজেক্ট পেয়েছি, ভালো রিটার্ন দিবে, আচ্ছা আমি কনজিউম এই বছর করলাম না, আমি 2 বছর পরে করি। এই যে আপনার ইনভেস্টমেন্ট অপরচুনিটি আপনার আপনার কনজাম্পশন প্রেফারেন্সকে চেঞ্জ করে দিচ্ছে। অ্যাজ এ রেজাল্ট দেখা যাবে যে আপনার রিয়েল রিস্ক ফ্রি রেটটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমরা ফর্মুলা দেখতে পাচ্ছি, রিয়েল রিস্ক ফ্রি রেটের ফর্মুলা দেখতে পাচ্ছি। ফর্মুলা আমরা আলোচনা করব না, আপনাদেরকে যে ম্যাথের ফাইলটা দিব তখন এই ফর্মুলা গুলোর প্রয়োজন হবে। নাম্বার 2, নেক্সট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নমিনাল রিস্ক ফ্রি রেট। আমরা রিয়েল রিস্ক ফ্রি রেটের সাথে ইনফ্লেশনটা যোগ করলেই হয়ে যাবে
নমিনাল রিস্ক ফ্রি রেট। আবার বলতেছি, রিয়েল রিস্ক ফ্রি রেটের সাথে ইনফ্লেশনটা যোগ করলেই হয়ে যাবে নমিনাল রিস্ক ফ্রি রেট। মানে কি, নমিনাল রিস্ক ফ্রি রেট কে বলা হচ্ছে ইনফ্লেশন আনঅ্যাডজাস্টেড রেট অফ রিটার্ন। নমিনাল রিস্ক ফ্রি রেট কে বলা হচ্ছে ইনফ্লেশন আনঅ্যাডজাস্টেড রেট অফ রিটার্ন। ইজ দ্যাট ক্লিয়ার? Yes, sir. Yes, sir. হ্যাঁ, বলেন। বলছি ক্লিয়ার Question টা স্যার। Yes, sir. ক্লিয়ার? আচ্ছা, okay. আমরা সামনের দিকে যাই। আমরা এই অংশে দেখিয়েছি যে ডিফারেন্ট রিস্ক কনসেপ্ট দ্যাট উইল ইনফ্লুয়েন্স ইয়োর রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। এই যে দেখেন, আমরা 2 স্লাইড আগেও কিন্তু বলেছিলাম রিস্ক ফ্যাক্টর, যে রিস্ক ইনভলভ, দেখতে পাচ্ছেন? রিস্ক ইনভলভ, এই রিস্কটা আপনার রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কে প্রভাবিত করবে। রিস্ক যদি বেশি হয়, আপনার রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বেশি হবে। রিস্ক যদি কম হয়, আপনার রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কম হবে। নাও, হোয়াট আর দ্য ডিফারেন্ট সোর্সেস এন্ড ক্যাটাগরি অফ রিস্ক? আমরা এই অংশে এটা আলোচনা করব। ফ্যাসিস্ট অফ ফান্ডামেন্টাল রিস্ক, কতগুলো রিস্ক কনসেপ্ট আপনার ইনভেস্টমেন্টের সাথে কানেক্টেড, ইনভেস্টমেন্টের সাথে সংযুক্ত থাকবে। এই রিস্কের উপর আপনার একটা ভালো ধারণা থাকতে হবে। আমরা এখানে কিছু ক্যাটাগরি রিস্ক দেখতে পাচ্ছি: বিজনেস রিস্ক, ফিনান্সিয়াল রিস্ক, লিকুইডিটি রিস্ক, এক্সচেঞ্জ রেট রিস্ক, কান্ট্রি রিস্ক। আমরা একটা একটা করে সংক্ষিপ্ত আলোচনা করব। বিজনেস রিস্ক, সিম্পল, ভেরি সিম্পল। বিজনেস রিস্ক is the uncertainty that you will not be able to carry on your business operation smoothly. আবার বলতেছি, business risks indicates the level of uncertainty for which you will not be able to carry out your business operation smoothly. আপনি আপনার বিজনেসের অ্যাক্টিভিটি গুলো ভালোভাবে করতে পারবেন না। এই যে না পারার চান্সটাকে আমি বলতেছি বিজনেস রিস্ক। এখন আপনার বিজনেস অ্যাক্টিভিটি গুলো ভালো হবে তখনই যখন your sales will remain stable, your sales revenue will remain stable, your marketing expense, administrative expense, promotion and distribution expense will remain stable. সবকিছু যখন স্টেবল হবে তখনই বলা হচ্ছে ইউ ক্যান ক্যারি আউট ইউর বিজনেস অ্যাক্টিভিটি স্মুথলি, ভালোভাবে করতে পারবে। আমি যদি এটার এক্সেপশন কনসিডার করি, সে ফর এক্সাম্পল, ইউর সেলস উইল বি ভেরি ভলাটাইল, উইল ভেরি ফ্লাকচুয়েটিং। আপনার সেলসটা খুব বেশি ওঠানামা করে। হঠাৎ করে আপনার এক্সপেন্স বেড়ে গেল, সেই এক্সপেন্স হতে পারে অপারেটিং এক্সপেন্স, প্রমোশন এন্ড মার্কেটিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, বিভিন্ন রকম এক্সপেন্স ক্যাটাগরি আছে। সেই এক্সপেন্স গুলো হঠাৎ করে বেড়ে গেল। এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণে ইউ শ্যাল বি ইন ট্রাবল টু অ্যাকোমোডেট ইউর বিজনেস অ্যাক্টিভিটি, টু কন্টিনিউ উইথ ইউর বিজনেস অ্যাক্টিভিটি। আপনার বিজনেস অ্যাক্টিভিটি গুলো করতে আপনার ঝামেলা হবে যখন আপনার এই জাতীয় ফ্যাক্টর গুলো ফ্লাকচুয়েট করবে। আপনার সেলস ফল করলো, খরচ বেড়ে গেল। As a result, you will feel discomfort to carry out your business operation, and the chance that you will not be able to carry out your business activity smoothly, that is called business risk. আমি কি বোঝাতে পেরেছি? Yes, sir. আচ্ছা, হতে পারে your production process is hampered due to electricity disruption, your production capacity actually reduced due to labor strike. এগুলো হচ্ছে বিজনেস রিস্কের এক্সাম্পল। যে হঠাৎ করে শ্রমিকের আন্দোলন শুরু হলো, প্রোডাকশন বন্ধ হয়ে গেল, বিজনেস রিস্ক। হঠাৎ করে আপনার আপনার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে দীর্ঘ সময়ের জন্য ইলেকট্রিসিটি ডিসরাপশন হলো, বিজনেস রিস্ক। আপনার প্রোডাকশন হ্যাম্পার হলো, বিজনেস রিস্ক। আপনার সেলস কমে গেল, বিজনেস রিস্ক। আপনার খরচ বেড়ে গেল, বিজনেস রিস্ক। দ্যাট ইজ কল্ড বিজনেস রিস্ক। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, নেক্সট financial risk. Financial risk arises whenever you will not be able to repay your financial obligation on due time. আবার বলতেছি, financial risk arises when you will not be able to accommodate or meet your financial obligation on due time. সময় মতো কোনো আর্থিক অব্লিগেশন, যেটাকে বলা হচ্ছে
পেমেন্ট যদি করতে না পারেন, পারার চান্সটাকে আমি বলতেছি ফিনান্সিয়াল রিস্ক। সেকশন এ তে আমি একটা এক্সাম্পল দেখিয়েছিলাম, এখানে কিছু ড্রাফট করা আছে, আমি এটাই ব্যবহার করতেছি। সাপোজ your company's capital comes from two sources. একটা হচ্ছে ইকুইটি ক্যাপিটাল, এখানে লিখেছি, that means by selling shares, and by selling debt capital like bond. দুইটা সোর্স থেকে আপনার কোম্পানির ক্যাপিটালটা ফরমেশন হয়েছে, গঠিত হয়েছে। একটা হচ্ছে শেয়ার বিক্রির টাকা, আর একটা হচ্ছে বন্ড বিক্রির টাকা। You know from the concept that shareholders will get dividend each year. প্রতি বছর শেয়ার হোল্ডাররা রিটার্নের অংশ হিসেবে লভ্যাংশ পায়, ডিভিডেন্ড পায়। And that dividend payment is not a legally committed payment from the company. এটা কোম্পানির পক্ষ থেকে কোনো আইনগত কোনো লিগ্যাল পেমেন্ট না, এটা পেমেন্টটা করতেই হবে এরকম কোনো কম্পালসরি কন্ডিশন নাই। ডিভিডেন্ড পেমেন্ট ইজ নট এ কমিটেড পেমেন্ট। এটা যে আমি কোনো প্রমিস পেমেন্ট, আমি যে প্রতিশ্রুতি দিয়েছি প্রতি বছর ডিভিডেন্ড দিব, এমন কোনো শর্ত নাই। যেই বছর স্যাটিসফ্যাক্টরি প্রফিট হবে আমি ডিভিডেন্ড দিব, কোনো বছর যদি কোম্পানি সাফার করে তাহলে সেই বছর ডিভিডেন্ড দিব না। ডিভিডেন্ড পেমেন্ট ইজ নট এ কম্পালসরি পেমেন্ট। এগ্রি করেন? জি স্যার। আচ্ছা, on the other hand, whenever another source of capital comes from issuing and selling bond, আমি যদি বন্ড বিক্রি করে টাকা নিয়ে এসে ক্যাপিটাল ফর্ম করি, সেই বন্ডের এগেইনস্টে কিন্তু আমাকে ইন্টারেস্ট দিতে হবে, কোম্পানিকে ইন্টারেস্ট দিতে হবে। and that interest payment is a legally committed payment, মানে এটা আমি legally bound to make such payment. ইন্টারেস্ট পেমেন্টের ক্ষেত্রে আমার আইনগত বাধ্যবাধকতা আছে, এর জন্য আমি এখানে লিখেছি ইন্টারেস্ট পেমেন্ট ইজ কম্পালসরি, বাধ্যতামূলক ভাবে ইন্টারেস্ট পেমেন্ট করতেই হবে। ক্লিয়ার? Yes, sir. তার মানে ডিভিডেন্ড পেমেন্ট ইজ নট এ কম্পালসরি পেমেন্ট ফ্রম কোম্পানিজ ভিউ পয়েন্ট, ইন্টারেস্ট পেমেন্ট ইজ এ কম্পালসরি পেমেন্ট ফ্রম দ্য কোম্পানিজ ভিউ পয়েন্ট। তাহলে যেই পেমেন্টটা বাধ্যতামূলক পেমেন্ট, কোনো বছর যদি কোম্পানি অ্যাকচুয়ালি ফেইলস টু মেক গুড প্রফিট, তাহলে এই ইন্টারেস্ট পেমেন্টের ক্ষেত্রে আনসার্টেনটি প্রডিউস হবে, আনসার্টেনটি জেনারেট হবে। এগ্রি করেন? Organization will face difficulty in any year from less profitability. কোম্পানি ভালো প্রফিট করতে পারলো না, তখন তো ইজিলি ডিসাইড করা যাবে, ওকে ভালো প্রফিট করতে পারে না, ডিভিডেন্ড দিব না, কোনো সমস্যা নেই, কোনো ঝামেলা হবে না। বাট যখনই বলবো আমি ইন্টারেস্ট পেমেন্ট করতে গিয়েও আই এম ফেসিং ডিফিকাল্টি, আমি সমস্যায় পড়েছি ইন্টারেস্ট পেমেন্ট করতে গিয়ে, এই সমস্যায় পড়ে যাওয়ার চান্সটাকে আমি বলতেছি ফিনান্সিয়াল রিস্ক। যে কথাটা আমি শুরুতেই বলেছি, ফিনান্সিয়াল রিস্ক ডিফাইন্স দ্য আনসার্টেনটি ফর not paying the financial obligation on due time. সময় মতো ইন্টারেস্ট পেমেন্ট করতে না পারার চান্সটাকেই আমি বলতেছি ফিনান্সিয়াল রিস্ক। ক্লিয়ার? Yes, sir. Yes, sir. Yes, sir. আচ্ছা, আমরা নেক্সট রিস্ক ক্যাটাগরিকে দেখতে পাচ্ছি লিকুইডিটি রিস্ক। লিকুইডিটি in business defines how quickly an asset can be converted into cash. Liquidity in any business defines how quickly I can convert a particular asset into cash. আমি একটা অ্যাসেটকে কত দ্রুত ক্যাশে কনভার্ট করতে পারতেছি, সেই বিষয়টাকেই আমি বলতেছি লিকুইডিটি। আমি কিন্তু এই স্লাইডে একটা এক্সাম্পল ইউজ করেছি। সাপোজ I have made an investment in two stock A and stock B. এই স্টকে আমি ইনভেস্ট করেছি and that is considered as my asset. আমি যেহেতু ইনভেস্ট করেছি এটাই আমাদের অ্যাসেট। এখন স্টক এ এর ক্ষেত্রে বক্তব্য হচ্ছে স্টক এ is a very good stock issued by a financially healthy firm. একটা ভালো কোম্পানি স্টক এ ইস্যু করেছে, এটা ভালো স্টক, আমি ইনভেস্ট করেছি, and I can sell stock A at any time at a reasonably fair price. আমি ভালো মূল্যে যে কোনো সময় স্টক এ সেল করে দিতে পারি, and in that selling decision I shall not face any trouble.
আমি বিক্রি করার ক্ষেত্রে কোনো রকম ঝামেলায় পড়বো না, বিকজ ইট ইজ এ গুড শেয়ার অ্যান্ড আই শ্যাল ফাইন্ড অ্যাভেলেবল বায়ার ইন দ্য মার্কেট। আমি মার্কেটে অনেক বায়ার পেয়ে যাব যদি আমি সেলের ডিসিশন নেই, আমি ভালো একটা প্রাইসে সেল করতে পারবো। তাহলে স্টক এ কে আমি বলতেছি এ লিকুইড ইনভেস্টমেন্ট অর লিকুইড অ্যাসেট। বুঝতে পারতেছি? কারণ কি এই অ্যাসেটটা আমি যে কোনো সময় একটা ভালো প্রাইসে সেল করতে পারি। আমাদের লিকুইডিটি ডেফিনিশন কিন্তু তাই ছিল, হাউ কুইকলি অ্যান অ্যাসেট ক্যান বি কনভার্টেড ইনটু ক্যাশ। কত দ্রুত একটা অ্যাসেটকে আমি ক্যাশে কনভার্ট করতে পারি। স্টকের ক্ষেত্রে বক্তব্য হচ্ছে আমি দ্রুত সময়ে ভালো প্রাইসে স্টক এ কে বিক্রি করতে পারি। এটাকেই বলা হচ্ছে স্টক এ ইজ এ লিকুইড অ্যাসেট। ইন কন্ট্রাস্ট আমরা স্টক বি এর ক্ষেত্রে বলতেছি স্টক বি ইজ ইস্যুড বাই এ ফিনান্সিয়ালি চ্যালেঞ্জড ফার্ম। একটা দুর্বল কোম্পানি স্টক বি টা ইস্যু করেছে, স্টক বি আমি পারচেজ করেছিলাম, এখন আমি বিক্রি করতে গিয়ে আই এম ফেসিং ডিফিকাল্টি ফেস করতেছি। কিভাবে ডিফিকাল্টি ফেস করতেছি? when I have decided to sell stock B, it takes much time to sell it. আমি বিক্রি করতে গিয়ে দেখতেছি সহজে বিক্রি হচ্ছে না। I shall wait for a reasonably long time. আমাকে 3 দিন 4 দিন 5 দিন ওয়েট করতে হচ্ছে স্টক বি বিক্রি করার জন্য, because I shall not find any available interested buyer who will buy my stock B. আমি তো সেলার, আমি বায়ার খুঁজে পাচ্ছি না। দ্যাট ইজ এ ডিফিকাল্টি ইস্যু, যে আমি বায়ার পাচ্ছি না স্টক বি কিনতে আগ্রহী হবে। দ্যাটস ওয়াই আই এম নট ইন এ পজিশন টু সেল ইট কুইকলি, তাড়াতাড়ি বিক্রিও করতে পারতেছি না। আরেকটা ডিফিকাল্টি লেভেল হচ্ছে সাপোজ আই হ্যাভ ফাউন্ড এ বায়ার, ইন্টারেস্টেড বায়ার টু সেল স্টক বি, বাট দ্যাট বায়ার ইজ অফারিং মি এ রিডিউসড প্রাইস। সে আমাকে কম প্রাইস অফার করতেছে। দ্যাট মিনস সেল করার ক্ষেত্রে আমাকে প্রাইস কম্প্রোমাইজ করতে হচ্ছে, আমি লস করে শেয়ার স্টক বি বিক্রি করতে হচ্ছে। আমি দুইটা ডিফিকাল্টি লেভেল আমি ফেস করলাম। একটা হচ্ছে বিক্রি করতে গিয়ে আমার বেশি সময় লাগতেছে, আর একটা হচ্ছে বিক্রি করতে গিয়ে আমি লসে বিক্রি করতেছি। এই স্টক বি, এই দুইটা ডিফিকাল্টি লেভেলের জন্য আমি বলতেছি স্টক বি ইজ এ লেস লিকুইড অ্যাসেট। এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, সেই ক্ষেত্রে আমি এক্সাম্পলটাকে একটু এক্সটেন্ড করেছি, একটু বর্ধিত করেছি। বলা হচ্ছে স্টক এ যেহেতু ভালো কোম্পানির স্টক, লিকুইডিটি ভালো, সেই ক্ষেত্রে আমার রিস্ক প্রিমিয়াম, দেখেন এখানে বলা আছে রিস্ক প্রিমিয়াম, যে কে কে বলা হচ্ছে রিস্ক যেহেতু কম, সেহেতু এখানে আমরা প্রিমিয়াম মানে রিওয়ার্ড ফর রিস্ক হচ্ছে ছোট 2%। অন দা আদার হ্যান্ড বি কে যেহেতু বলা হচ্ছে লেস লিকুইড অ্যাসেট, দ্যাট মিনস এটার কে ভ্যালু, রিস্ক লেভেল হাই, তাই এটার প্রিমিয়াম, রিস্ক প্রিমিয়ামও হাই 6%। ক্লিয়ার? Yes, sir. আমরা নেক্সট টপিকে যাচ্ছি, এক্সচেঞ্জ রেট রিস্ক। ভেরি সিম্পল, এক্সচেঞ্জ রেট রিস্ক অ্যারাইজেস। ওকে, আমরা 2-3 মিনিট ওয়েট করি, আজানটা শেষ হোক, ঠিক আছে? জি স্যার। Yes, sir. আচ্ছা শোনা যাচ্ছে। আচ্ছা, এক্সচেঞ্জ রেট রিস্ক, সিম্পল কনসেপ্ট, the risks which is commonly observed due to the fluctuation of exchange rate. Due to the fluctuation of exchange rate. Very simple. Exchange rate fluctuate করার কারণে যে রিস্কটা অ্যারাইজ করে, আমরা সেটাকে এক্সচেঞ্জ রেট রিস্ক বলতেছি। সাপোজ এখানে একটা এক্সাম্পল দেখানো আছে, দেখেন সাপোজ I have made a borrowings of $100 on suppose August 20, এই মাসের 20 তারিখে আমি $100 ধার করেছি, যখন ইউএস ডলার এক্সচেঞ্জ রেট ছিল 120 টাকা। সেই ক্ষেত্রে
আমাকে 12,000 টাকা প্রয়োজন হতো, আমার 12,000 টাকা প্রয়োজন হতো টু রিপে মাই ডেট অফ $100, $100 পরিশোধের জন্য আমার লোকাল কারেন্সিতে 12,000 টাকা দরকার হতো। সাপোজ টুডে আগস্ট 28 or 29, আগস্ট 29-এ আমি যখন এই $100 রিপে করতে গেলাম, আমি দেখলাম মার্কেটের এক্সচেঞ্জ রেট হচ্ছে $125, 125 টাকা হয়ে গেছে। তো টাকার হিসাবে আমাকে এখন 12,500 টাকা দিয়ে $100 পরিশোধ করতে হবে। এই যে এই 8 দিন 9 দিনের জন্য যে 500 টাকা বেশি রাখলো, দ্যাট ইজ ডিউ টু এক্সচেঞ্জ রেট রিস্ক। এই যে বেড়ে যাওয়ার কারণে, এক্সচেঞ্জ রেট ফ্লাকচুয়েশনের কারণে আমি যে লসের সম্মুখীন হলাম, সেটাকে বলা হচ্ছে exchange rate risk. Exchange rate risk is that kind of risk which arises due to the fluctuation of exchange rate. Very simple. Clear? জি স্যার। Acha, next. Country risk. এটাও আরো simple issue. Country risk is that kind of risk which arises due to the political stability or condition of the particular country. কোনো বিশেষ কান্ট্রির পলিটিক্যাল কন্ডিশনের উপর যে ঝুঁকিটা নির্ভর করে। সাপোজ এ পার্টিকুলার কারেন্সি কান্ট্রি ইজ এ পিসফুল কান্ট্রি হোয়ার এভরিথিং ইজ ফাউন্ড স্টেবল, ইকোনমিক কন্ডিশন স্টেবল, ইনভেস্টমেন্ট কন্ডিশন স্টেবল, পলিটিক্যাল কন্ডিশন স্টেবল, তখন আমরা বলতেছি কান্ট্রি রিস্ক ইজ রিলেটিভলি লো বিকজ অফ হ্যাভিং অল দোজ স্টেবিলিটি। ওই স্টেবিলিটির কারণে কান্ট্রি রিস্ক অনেক কম। বাট on the contrary, আমরা যদি কনসিডার করি a particular country where everywhere is unrest, আমরা ইকোনমিক আনরেস্ট দেখতেছি, পলিটিক্যাল আনরেস্ট দেখতেছি, ইনভেস্টমেন্ট ইনস্টেবিলিটি দেখতেছি। সো where everything is observed unrest, so আমরা সেই কান্ট্রিকে বলতেছি that country is suffering from high degree of country risk, সেই দেশের country risk অনেক হাই। So country risk basically depends upon economic condition, political condition, and investment condition of the particular country. So এই হচ্ছে different risk component. আমরা এই risk গুলো বিবেচনায় রেখে আমরা required rate of return টাকে estimate করব। Say for example, কেউ যদি সাপোজ একটা পিসফুল কান্ট্রি সুইজারল্যান্ডে ইনভেস্ট করে, তখন দেখবেন যে required rate of return will be relatively low. কারণ কি, there is no difficulty or there is no risk of facing difficulty in a peaceful country like Switzerland. But যখনই আমি চিন্তা করব a particular country which has severe political unrest, গৃহযুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতেছে, অথবা বিভিন্ন রকম ইউএস স্যাংশনের আন্ডারে চলে আসছে, তো এই জাতীয় কান্ট্রিতে ইনভেস্ট করা ইজ মাচ মোর রিস্কি, দ্যাটস হোয়াই কান্ট্রি রিস্ক ইজ হাই। আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম এখানে রেখেছি, প্রবলেম 1, যেটা সেকশন এ তে অলরেডি প্রবলেমসটাকে আমরা সলিউশন করেছি। তাহলে উই ক্যান ইউজ দোজ সলিউশন এন্ড গেট সাম কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। আমরা এখানে প্রবলেমটা একটু দেখি। প্রবলেমে বলা হয়েছে, প্রথমে টেবিল দেখা যাচ্ছে, টেবিলে যে কলাম গুলো দেখা যাচ্ছে স্টেট অফ দ্য ইকোনমি, দেখা যাচ্ছে রিসেশন, নরমাল, বুম। সো দিস আর দ্য 3 ডিফারেন্ট ইকোনমিক কন্ডিশন। তারপর রাইট হ্যান্ড কলামে বলা হচ্ছে প্রবাবিলিটি অফ স্টেট অফ অকারিং, দ্যাট মিন্স আমরা যখন বলতেছি রিসেশন তার প্রবাবিলিটি কত, 25%। আমরা যখন বলতেছি নরমাল তখন প্রবাবিলিটি কত, 60%। আমরা যখন বলতেছি ইকোনমি উইল বি টার্ন ইনটু বুমিং ইকোনমি, তখন সেটা চান্স হচ্ছে 15%। সো আমরা প্রবাবিলিটি অর চান্স অফ গেটিং দোজ ইকোনমিক কন্ডিশন হ্যাজ বিন লিস্টেড। আমরা দুইটা স্টকের রিটার্ন এখানে লিস্ট করেছি। One return from high bull stock measured in percentage, another return from slow bear stock measured in percentage. দুইটা স্টকের রিটার্ন আমরা লিস্ট করেছি। রিকোয়ারমেন্টে বলা আছে ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রিটার্ন ফ্রম হাই বুল এন্ড স্লো বিয়ার স্টক ফ্রম দ্য অ্যাবভ টেবিল এন্ড কমেন্টস হুইচএভার ইজ মোর অ্যাট্রাক্টিভ ফর ইনভেস্টমেন্ট। আমরা সলিউশন দেখিয়েছি এখানে। আমরা প্রথমে ফর্মুলা লিখলাম, রিকোয়ারমেন্ট রোমান 1 এক্সপেক্টেড রিটার্নের ফর্মুলা লিখলাম। ফর্মুলাটাকে এলাবোরেট দেখানো হলো, একটু বিস্তারিত দেখানো হলো, which is not necessary at the time of your exam, সেটা প্রয়োজন নাই। আপনারা সেই
প্রেসাইজ সংক্ষিপ্ত ফর্মুলাটা লিখবেন, তারপর সরাসরি আপনারা ভ্যালু সাবস্টিটিউট অংশে চলে যাবেন। আমরা যখন ভ্যালু গুলো সাবস্টিটিউট করলাম, আমরা রেজাল্ট পেলাম 7.78% রিটার্ন ফ্রম হাই ভ্যালু স্টক এক্সপেক্টেড রিটার্ন। তারপর আমরা একই ভাবে স্লোভিয়ার স্টকের রিটার্নটা ক্যালকুলেট করলাম এবং রেজাল্ট পেলাম 5.83. নাও অ্যাজ ইউ আর আস্কড to make comments about which one looks good, looks more attractive for investment, we have decided our decision that is high value stock looks good for investment because of having higher return, expected return compared to slower stock return. বিষয়টা ক্লিয়ার? Yes, sir. সিম্পল। আমাদের এই ক্ষেত্রে সময় কম লাগতেছে, কারণ কি এটা আসলে সেকশন এ তে যখন আমরা করেছি তখন এখানে একটু সময় বেশি লেগেছে, আপনাদের ক্ষেত্রে সেটা প্রয়োজন হচ্ছে না। আমাদের নেক্সট রিকোয়ারমেন্ট হচ্ছে ক্যালকুলেট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, রোমান 2, ক্যালকুলেট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ রিটার্নস অফ হাই ভ্যালু স্টক এন্ড স্লো ভ্যালু স্টক from the above table and comment whichever is more attractive for investment. Okay, আমরা সলিউশন দেখিয়েছি। আমরা সিগমা ভ্যালু ক্যালকুলেট করেছি ফর হাই ভ্যালু এন্ড স্লো ভ্যালু। আমরা দেখিয়েছি at first we have written down the basic formula, then we have substituted the values in the formula and we have calculated the result 7.52. একই নিয়মে আমরা স্লোভিয়ার স্টকের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যালু ক্যালকুলেট করলাম এবং অবজার্ভ করলাম যে হাই ভ্যালু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে ভ্যালু তার থেকে মাচ স্মলার ভ্যালু অবজার্ভ করতেছি স্লোভিয়ারের ক্ষেত্রে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্লোভিয়ার স্টক actually associated with less risks because of having low standard deviation value. So we shall make our comment that Slovier stock looks good for investment for having lower risk parameter. ঠিক আছে? Yes, sir. Now, এরপরে আমাদের থার্ড রিকোয়ারমেন্ট হচ্ছে ক্যালকুলেট দ্য কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। আমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ক্যালকুলেট করলাম, এখানেই দেখানো আছে, আমি একটু ইন্ডিকেট করিয়ে দেই। এই যে এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ফর হাই ভ্যালু এন্ড দিস ইজ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ফর স্লো ভ্যালু। আমরা এখানে কি করেছি, রিস্ক কে রিটার্ন দিয়ে ডিভাইড করেছি, রিস্ক কে রিটার্ন দিয়ে ডিভাইড করেছি, 100 দিয়ে মাল্টিপ্লাই করেছি। সো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের কনসেপ্টটা হচ্ছে রিস্ক পার ইউনিট অফ রিটার্ন, রিস্ক পার ইউনিট অফ রিটার্ন। তো এই ক্ষেত্রে আমাদের ডিসিশন রুলটা হচ্ছে লোয়ার দ্য ভ্যালু বেটার দ্য ইনভেস্টমেন্ট অল্টারনেটিভ। ভ্যালু যত ছোট হবে তত ভালো। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে স্লোভিয়ার স্টক হ্যাজ জেনারেটেড লোয়ার সিবি ভ্যালু অ্যাজ কম্পেয়ার টু হাই ভ্যালু স্টক। সো বেসিক্যালি আওয়ার ডিসিশন goes to investing our resources in Slovier stock. Clear? জি স্যার। সো মোটামুটি হয়তো অন্যান্য কোর্সেও এই জাতীয় ক্যালকুলেশন গুলো দেখেছেন, দ্যাটস ওয়াই আপনাদের মোটামুটি ইজি মনে হচ্ছে। আমি বর্তমানে এই আমাদের চ্যাপ্টার শেষ হলো, আমি এই স্লাইড শেয়ারটা চেঞ্জ করে দিচ্ছি, আমি নতুন একটা ফাইলে নিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে এই প্রবলেম, ম্যাথমেটিক্যাল প্রবলেম ফাইল ফ্রম চ্যাপ্টার 1, ম্যাথমেটিক্যাল প্রবলেম ফাইল ফ্রম চ্যাপ্টার 1। এখানে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম অ্যারেঞ্জ করা আছে which has been taken from Raylian Brown টেক্সটবুক। ঠিক আছে? সো এই প্রবলেম গুলো আপনাদের সলভ করতে হবে, সলভ করে রেখে দিতে হবে। whenever we shall start our class on campus, তখন আমার সাথে আলোচনা করে এটা সাবমিট করতে হবে। ওকে, একজন মনে হয় হ্যান্ড রেজ করেছে, বলেন। আচ্ছা, সমস্যা নাই। আমরা এখানে ম্যাথ কিছু অ্যারেঞ্জ করে রেখেছি জাস্ট টু হ্যাভ এ গুড প্র্যাকটিস সেশন এট হোম। বাসায় যাতে একটা ভালো প্র্যাকটিস করার সুযোগ পান, আমি এখানে প্রবলেম গুলো বুঝে আমি এখানে লিস্ট করেছি। আমার আলোচনাটা এই প্রবলেম সলভিং এর ক্ষেত্রে ভালোভাবে সাহায্য করবে, হেল্পফুল হবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনাদের যে আজকে আলোচনা হলো এবং গতকাল আপনাদের হোমওয়ার্ক দেওয়া হয়েছিল স্লাইড নাম্বার 34 থেকে 40, ওই অংশের ফর্মুলা থেকেই আপনাদের এই ম্যাথ গুলো আপনাদের সলভ হয়ে যাবে, কোনো সমস্যা নাই।
সেই ফর্মুলাটা আগে চ্যাপ্টারটা পড়বেন, পড়ে প্রবলেম সলভিং এর জন্য বসবেন, দেখবেন ইট উইল ফিল ইউ লাইক ইজি গোয়িং ম্যাথমেটিক্যাল প্রবলেম, কোনো সমস্যা হওয়ার কথা না। আপনার প্রবলেম গুলো সলভ করবেন, ঠিক আছে? জি হ্যাঁ। আর একটা বিষয় হচ্ছে, যদি মনে করেন ইফ ইউ ফিল দ্যাট ইউ আর নট শিওর অ্যাবাউট দ্য রেজাল্ট ইউ অবটেইন, আপনি যদি আপনার রেজাল্ট নিয়ে সন্দেহ থাকেন, সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব ইউ জাস্ট গো ফর এ ক্রস চেক উইথ ইউর ক্লাসমেট। অন্যান্য যারা স্টুডেন্ট যারা সলিউশন করবে তাদের সাথে একটু মিলিয়ে নিলেন, রেজাল্টটা মিলিয়ে নিলেন। ইজ দ্যাট ওকে? ইয়েস স্যার। তাহলে আমি এই ফাইলটা আপনাদেরকে সেন্ড করব। সেকশন এ, স্টুডেন্টরা যারা রিপ্রেজেন্টেটিভের দায়িত্বে আছেন তারা আমাকে তাদের ইমেইল অ্যাড্রেসটা পাঠিয়েছে। আপনাদের যে দুইজন আছেন সিআর এর দায়িত্বে আছেন, আপনারাও আপনাদের ইমেইল অ্যাড্রেসটা সেন্ড করবেন, বিকজ গুগল ক্লাসরুম ওপেন করা যাচ্ছে না, বিকজ আমার গুগল ড্রাইভে মাত্র 541 মেগাবাইট স্পেস ফ্রি আছে। আমি যদি ক্লাসরুম ওপেন করি সেটাও চলে যাবে, তখন দেখা যাবে যে আমি মেইলও রিসিভ করতে পারতেছি না। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে দুইজন সিআর এর মেইল অ্যাড্রেসটা দিয়ে রাখবেন, আমি পাঠিয়ে দিব। ওকে স্যার। এখনই এখনই পাঠিয়ে দেন, যাতে করে আমি ক্লাস শেষ করে আপনাদের দুইটা সেকশনে এই ফাইলটা পাঠিয়ে দিতে পারি। স্যার একটা রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে আপনি যে স্লাইডটা আজকে পড়ালেন ওটা তো আমাদেরকে আগেই দিয়ে দিয়েছেন, কিন্তু প্রতিটা স্লাইডের মধ্যে যে কিছু ছোট ছোট ওয়ার্কিংস করেছেন, ওইটা সেভ সহ কি আবার ফাইলটা পাঠানো, মানে পিপিটি স্লাইডটা পাঠানো আই এম যাবে? নট শিওর, কারণ কি আমি বলি অনেক কিছু তো মুছে দিয়েছি, এবং আমি যেটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে হোয়াট এভার টাইপ অফ ক্লাস ইউ অ্যাটেন্ড, হোক সেটা অনলাইন হোক সেটা অফলাইন, যেটাই হোক, আপনারা কিন্তু নোট মেনটেন করবেন। দ্যাট মিনস ইউ মাস্ট মেক ইউর ওন নোটস, ঠিক আছে? আর অনলাইন ক্লাসের ক্ষেত্রে তো সেটা আরো বিশেষভাবে জরুরি। আমি যেহেতু স্লাইড আপনাদের প্রোভাইড করেছি, বাট the way you can follow to participate classes, ফার্স্টে আপনারা এই লেকচার ম্যাটেরিয়ালটার একটা প্রিন্ট আউট কপি হাতে রাখবেন, আপনাদের স্ক্রিপ্ট সাথে থাকবে, কলম থাকবে, ক্যালকুলেটর থাকবে। আমি যখন যেটা লিখতেছি, ডোন্ট ডিপেন্ড অন মি যে আমি এটা আপনাদের প্রোভাইড করব, কারণ কি আমি কিন্তু অনেক কিছু লিখে আবার মুছেও ফেলি, ঠিক আছে? সেটা আপনি যে এক্সপেকটেশন নিয়ে চাচ্ছেন সেটা কিন্তু সবসময় ফুলফিল হবে না। আমি বুঝতে পারতেছি, সাপোজ আমি এখন যদি আমার ফাইলটা সেভ করার সময় যদি আমি বলি যে আমি যদি ফাইলটা ধরেন যে চেঞ্জ গুলো হয়েছে সেই চেঞ্জ গুলো যদি সেভ করতে না চাই, তাহলে তো সব মুছে যাবে। আমি কি বুঝতে পারতেছি? জি স্যার। আচ্ছা, তাহলে যেটা হচ্ছে যদি সেভ থাকে আমি পাঠিয়ে দিতে পারি। আচ্ছা, চ্যাপ্টার 1 কি আপনাদের পাঠাইনি? স্যার স্লাইডটা দেওয়া হয়েছে, বাট এখন কোথায় যে কোথায় আপনি, দিয়েছি, কোথায় দিয়েছি? স্যার আমাকে আপনি হোয়াটসঅ্যাপে দিয়েছিলেন, আমি ওটা আপলোড করে দিয়েছি ড্রাইভে একটা, আর আচ্ছা স্টুডেন্টদেরও দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখি এখন পাঠিয়ে দিব, যাতে করে ই হবে। বাট নেক্সট চ্যাপ্টার থেকে অথবা নেক্সট ক্লাস থেকে এই বিষয়টাতে সতর্ক থাকবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আপনারা সতর্ক থাকবেন, বিকজ টেকিং ক্লাসেস ইজ এ টু ওয়ে কমিউনিকেশন। এই বিষয়টা বুঝতে হবে। সেটা হচ্ছে আই শ্যাল ট্রাই মাই বেস্ট টু মেক সামথিং সিম্পল টু ইন ফ্রন্ট অফ ইউ। আপনাদের সামনে একটা কমপ্লেক্স জিনিসকে চেষ্টা করি সহজভাবে উপস্থাপনের জন্য, বাট আই অলসো নিড ইন্সপিরেশন ফ্রম ইউর সাইড। কারণ আমি যদি দেখি যে না আপনারা তো আপনাদের অংশের যে কাজটা অ্যাজ এ স্টুডেন্ট সেটা তো করতেছেন না, সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি ডিমোটিভেট মি টু টেক ক্লাসেস ইফেক্টিভলি। সো এই বিষয়টা একটু সতর্ক থাকবেন। আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই।
আপনাদের অ্যাটেন্ডেন্সের পেজটা শেয়ার দিয়েছি, সিরিয়াল নাম্বার ধরে আপনাদের